এখন লেনদেন চিহ্নিত করব এবং কেন লেনদেন আর কেন লেনদেন নয় তার কারণ সহ ব্যাখ্যা করব। এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের বইয়ে যে প্রশ্ন থাকে সেখানে অনেক সময় বলে লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা করো, আবার অনেক সময় বলে লেনদেন কিনা সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। সুতরাং যখন কারণ সহ ব্যাখ্যা বলবে তখন শুধু কারণ বললেই উত্তরটা হয়ে যাবে, কিন্তু সমীকরণ পদ্ধতিতে কারণ যখন বলবে তখন আমাদের সমীকরণের ভিত্তিতে সমীকরণটা উল্লেখ করতে হবে। আর যদি আমরা সমীকরণ পদ্ধতিতে কারণটা সব সময় উল্লেখ করি তাহলে শুধু কারণ বললে উত্তরটা হয়ে যাবে এবং সমীকরণ পদ্ধতিতে কারণ বললে উত্তরটা হয়ে যাবে। এখন আমি তোমাদের পাঠ্য বইয়ের 16 পৃষ্ঠায় একটা তথ্য দেওয়া আছে, সেই তথ্য থেকে লেনদেন চিহ্নিত করবে এবং কারণ সহ ব্যাখ্যা করবে। এখানে আমি এর অনুচ্ছেদটা লিখে রেখেছি। এখান থেকে আমরা লেনদেন কোনটা লেনদেন নয় এবং কেন লেনদেন এর কারণটা আমরা ব্যাখ্যা করব। এটা করার জন্য আমাদের এরকম একটা ছক করা লাগে। তাদের মধ্যে যদি প্রশ্নের তারিখ অনুসারে থাকে তাহলে এখানে তারিখ লিখি, আর যদি এরকম ক্রমিক নং অনুসারে থাকে তাহলে আমরা এখানে লিখবো ক্রমিক। এখানে লিখবো কি ক্রমিক নং বা শুধু নং লেখা যায়। তারপর আমরা এখানে লিখবো লেনদেন কি, লেনদেন কি। আর যদি সমীকরণ পদ্ধতিতে কারণ চাই তাহলে এখানে লিখবো সমীকরণ পদ্ধতিতে কারণ। যদি শুধু কারণ চাই তাহলে আমরা লিখবো লেনদেনের উপর হিসাব সমীকরণের কারণ বা কারণ। আমরা জানি একটি লেনদেন অবশ্যই সমীকরণের প্রভাব পরিবর্তন করবে। সমীকরণ কোনো উপাদান হ্রাস করবে, কোনো উপাদানের বৃদ্ধি করবে, অথবা একই উপাদানের হ্রাস বা বৃদ্ধি করবে। সেটার জন্য আমি এখানে একটু হ্রাস লিখে নিচ্ছি। সমীকরণটা এ সমান সমান এল প্লাস ও প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখানে এ মানে হচ্ছে অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, এর লাইবিলিটিস, লাইবিলিটিস মানে দায়। ও ই মানে হচ্ছে ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার। স্বত্বাধিকারের আবার উপশাখার মধ্যে উপাদান আছে। ইতে ক্যাপিটাল, আরতে রেভিনিউ, ইতে এক্সপেন্স, ডিতে ড্রয়িং। এখানে আমরা লক্ষ্য করছি ই এবং আর হচ্ছে প্লাস হয়, তার মানে মূলধন আর আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, ব্যয় আর উত্তোলন হলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এখন আমরা এই সমীকরণের আলোকে এখানে যে ঘটনাগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয় তা চিহ্নিত করব এবং সমীকরণ পদ্ধতিতে কারণ দিব। সমীকরণ পদ্ধতিতে আমরা কারণটা এই কারণেই দিব যাতে সমীকরণ পদ্ধতিতে কারণ চাইলেও আমাদের হয়ে যায় উত্তরটা। আর যদি এমনিতে শুধু সাধারণ কারণ সহ ব্যাখ্যা বলে তাহলেও যাতে আমাদের উত্তরটা হয়ে যায়। প্রথমে 1 নাম্বার আছে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হবে। তাহলে আমরা বলেছিলাম যে প্রতিটি লেনদেনে 2 বা ততোধিক হিসাব থাকে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে যে ঘটনা বা লেনদেন দেওয়া থাকবে সেখানে আমাদের দুইটা হিসাব ফাইন্ড আউট করতে হবে। যেমন প্রথম তারিখে মূলধন নিচ্ছে, তাহলে একটা হচ্ছে মূলধন আর আরেকটা হচ্ছে নগদ টাকা। আমরা সবসময় একটা প্রতিষ্ঠানের হিসাব করি, মনে রাখতে হবে আমরা কার হিসাব করি, প্রতিষ্ঠানের হিসাব করি। যদি প্রতিষ্ঠানের আর্থিক পরিবর্তন হয় শুধু কেবলমাত্র সেগুলোই হবে লেনদেন বা আর্থিক লেনদেন। তাহলে মালিক যদি মূলধন হিসেবে 50,000 টাকা আনে তাহলে আমাদের প্রতিষ্ঠানে কি বাড়ে, আমাদের প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়ে। কি বাড়ে? নগদ টাকা বাড়ে। আর মূলধন আনলে মূলধন বাড়ে। মূলধন আনলে কি বাড়ে? মূলধন বাড়ে। নগদ, নগদটা হচ্ছে আমাদের সম্পদ, নগদটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সম্পদ। তার মানে নগদ বাড়া মানে কি, এ বাড়া মানে অ্যাসেট বাড়া। আর মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। মূলধন হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে এটার কারণে আমাদের এই 1 নম্বর লেনদেনের কারণে আমাদের প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। এটা আমরা কিভাবে লিখবো, এখানে এক, এখানে লিখবো লেনদেন। এখানে আমরা কি লিখবো, এখানে প্রথমে আমরা প্রশ্নটাকেই লিখি। প্রশ্নটাকে আমরা একটু সাজায় লিখবো, নগদ টাকা মূলধন হিসাবে উন্নয়ন
করায়। সমীকরণ এ সমান সমান এল প্লাস টু ই এ। এখানে কি পরিবর্তন হয়েছে? আমাদের সম্পদ এর পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এই পরিবর্তনটা এখানে লিখে দিব। সম্পদ এ বি ও মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পেয়েছে। এই কারণে কি আমাদের এটা লেনদেন, এই কারণে আমাদের এটা লেনদেন করার পর আমরা কি করব? এই যে এই ঘরটুকু শুধু এই দুইটা ঘর আমরা দাগ দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। সাধারণত এরকম চারটা ঘটনা থাকে, সেখান থেকে খ নাম্বার বা গ নাম্বারে থাকলে এটা 4 নাম্বার হয়। দ্বিতীয়টা দেখি, দ্বিতীয় ঘটনাটা কি বলছে? বলছে নগদে 15,000 টাকা পণ্য ক্রয়। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে যে দুইটি হিসাব আছে বা তার চেয়ে বেশি হিসাব আছে সেই হিসাবগুলোকে চিহ্নিত করা। যেহেতু নগদে ক্রয় করছে তাহলে আমাদের একটা হিসাব হচ্ছে নগদ আর আরেকটা হিসাব হচ্ছে ক্রয়। ক্রয়ের নামে কোনো হিসাব লিপিবদ্ধ করা হয় না, ক্রয়কে আমরা ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করি। তাহলে দেখা যাচ্ছে ক্রয় করার ফলে আমাদের ব্যয় হয়েছে। ব্যয় হয়েছে মানে সমীকরণে কি ই হয়েছে। ই হওয়া মানে কি? মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। মালিকানা সত্ত্ব কি হয়েছে? হ্রাস পেয়েছে, কারণ ব্যয়টা হচ্ছে মাইনাস। আর দেখো, যদি ক্রয় করি আমরা তাহলে নগদ টাকা আমাদের দিতে হয়, তার মানে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে আমাদের প্রতিষ্ঠানের নগদ কমে গেছে, মানে সম্পদ কমে গেছে। এখন এই কথাটাই আমরা এখানে ব্যাখ্যা আকারে লিখবো। কিভাবে লিখবো? তাহলে এটাও কি একটা লেনদেন, এটাও কি একটা লেনদেন। এখানে প্রশ্নটা আমরা একটু লিখবো, নগদে ক্রয় করায়। নগদে ক্রয় করায় সমীকরণ এ সমান সমান এল প্লাস ও ই এ। এই যে এখানে যে কথাটা আছে এটা কিন্তু প্রত্যেকটার মধ্যেই থাকবে। এখানে প্রশ্নটা একটু সাজায় লিখবো, তারপর আমরা এই কথাটা সব জায়গায় লিখি। এখন আমরা যখন প্রশ্ন থেকে দেখছি তখনই কিন্তু আমরা উত্তরটা করে ফেলছি। তাহলে এটার কারণে কি পরিবর্তন হয়েছে? আমাদের ক্রয় হয়েছে মানে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, আর নগদ টাকা কমে গেছে মানে সম্পদ হ্রাস পেয়েছে। এখন এটাই লিখবো, সম্পদ এ হ্রাস ও মালিকানা সত্ত্ব ও ই হ্রাস পেয়েছে। এটা করার পর আবার আমরা কি করব? দাগ দিয়ে দেব। দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি বলছে 3 নাম্বার? একজন প্রদেয় হিসাবকে, প্রদেয় হিসাব মানে হচ্ছে যে আমাদের কাছে টাকা পায়, এটাকে আমরা বলি পাওনাদার। পাওনাদার এবং প্রদেয় হিসাব একই জিনিস। বলছে একজন প্রদেয় হিসাবকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে, মানে আমাদের কাছে একজন টাকা পায়, তাকে আমরা 10,000 টাকা পরিশোধ করি। তাহলে এই ঘটনার ফলে আমার সমীকরণের কি পরিবর্তন হয়েছে? আমি যদি এখানে হিসাবটা চিহ্নিত করি তাহলে একটা হচ্ছে প্রদেয় হিসাব, আরেকটা হচ্ছে নগদ। তাহলে নগদ টাকা পরিশোধ করলে আমাদের প্রতিষ্ঠানে নগদ হ্রাস পেয়েছে। নগদ টাকা পরিশোধ করলে নগদ টাকা আমাদের প্রতিষ্ঠানে হ্রাস পেয়েছে। এবং প্রদেয় হিসাবকে একটা দায় বলি আমরা। প্রদেয় হিসাবকে কি বলি? দায়। তাহলে প্রদেয় হিসাব আমাদের কাছে যখন টাকা পাইতো, এখনো আমরা যখন টাকাটা পরিশোধ করে দিচ্ছি তখন সে কিন্তু আমাদের কাছে ওই পরিমাণ টাকা আর পাবে না, তার মানে দায়টা কমে গেছে আমাদের। এখন এই কথাটাই আমরা লিখবো এখানে। তাহলে এটিও কি একটি লেনদেন, এটাও কি একটা লেনদেন। লেনদেন। তাহলে প্রশ্নটাকে আমরা আবার সাজিয়ে লিখবো একটু। প্রদেয় হিসাবকে নগদে পরিশোধ করায় করো এ সমান সমান এল প্লাস ও ই এ। তাহলে নগদ টাকা পরিশোধ করছি, তাহলে আমাদের সম্পদ এ হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়া মানে কমে যাওয়া, হ্রাস পাওয়া মানে কি? কমে যাওয়া। হ্রাস পেয়েছে এবং
আমাদের এল মানে দায় দায় হ্রাস পেয়েছে, দায় এল হ্রাস পেয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করো, আমি এই উপরের দাগগুলো আমি স্কেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্কেল দিয়ে দিতে পারো, আবার চাইলে তুমি যদি হাতে সোজা করে দিতে পারো। এটা একটু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নাই, বরঞ্চ হাতে দিলে তোমার সময়টা সেভ হবে। আমাদের হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অঙ্ক সবাই পারে দেখা যায় কম বেশি, কিন্তু সময়ের সাথে অ্যাডজাস্ট করে লিখতে পারে না। এই সময়টা মেনটেন করা আমাদের জন্য খুবই জরুরি। এরপরে 4 নাম্বার কি বলছে, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। এখানে একটা নতুন শব্দ আসছে, ফরমায়েশ। ফরমায়েশ মানে হচ্ছে অর্ডার। আমি ইচ্ছা পোষণ করলাম যে আমি তোমার কাছ থেকে পণ্য ক্রয় করব। আমি তোমার কাছ থেকে এই পণ্য 8,000 টাকার পণ্য আমি তোমার কাছ থেকে কিনতে চাই, বা আমি এই পণ্য তোমার কাছ থেকে কিনবো। দেখো এখানে ঘটনাটা, এখানে কিন্তু তাকে আমরা টাকা দিয়েও নেই, আমরা পণ্যটা নিয়েও নেই। তার মানে আমাদের প্রতিষ্ঠানের কি কোনো আর্থিক পরিবর্তন হয়েছে? হয় নাই। যদি আমাদের প্রতিষ্ঠানের কোনো আর্থিক পরিবর্তন না হয়ে থাকে তাহলে এটি কি লেনদেন নয়। তাহলে আমরা 4 নাম্বার দিয়ে এখানে লিখবো কি লেনদেন নয়। লেনদেন নয়। তো লেনদেন নয়, কেন লেনদেন নয় আমরা এখানে প্রশ্নটাই লিখবো, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করায় সমীকরণ এ সমান সমান এল প্লাস টু ই এর কোনো পরিবর্তন বা প্রভাব পড়েনি। প্রভাব পড়ে এই কারণে কি এটা লেনদেন নয়, এই কারণে এটা লেনদেন নয়। এরপরেরটা দেখি আমরা 5 নাম্বার বলছে বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। বিজ্ঞাপন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের প্রচারের জন্য যে ব্যয় করে থাকি সেটাকে বলা হয় বিজ্ঞাপন। এটার জন্য আমরা বিভিন্ন ভাবে বিজ্ঞাপন দিয়ে থাকি। আমরা অনেক সময় নগদ টাকা দিয়ে বিজ্ঞাপন দিই, তারপরে আমরা অনেক সময় দেখা যায় পণ্য দিয়ে বিজ্ঞাপন দিই। যাই হোক, বিজ্ঞাপনটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একটা ব্যয়। বিজ্ঞাপনটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একটা ব্যয়। যদি আমাদের প্রতিষ্ঠানে ব্যয় হয় তাহলে সমীকরণে দেখা যায় কি ব্যয়টা হচ্ছে মাইনাস। তার মানে ব্যয় বৃদ্ধি হওয়া বা ব্যয় হওয়া মানে মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া। ব্যয় হওয়া মানে মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া। আর যেহেতু নগদ টাকা প্রদান করছে তাহলে আমাদের কি, যেহেতু নগদ টাকা প্রদান করছে তাহলে আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেছে। নগদ কমা মানে কি সম্পদ কমে গেছে। তার মানে আমরা এখানে লিখতে পারি এটি একটি লেনদেন। কি লিখতে পারি? এটি একটি লেনদেন। এটি একটি লেনদেন। কেন লেনদেন আমরা এই কথাটা প্রশ্নটা আগে লিখি, বিজ্ঞাপন বাবদ নগদ প্রদান করায়, বা এটা একটু করে করি আমরা, বিজ্ঞাপন বাবদ নগদ ব্যয় হয়, নগদ ব্যয় হওয়ায় হওয়ায় সমীকরণ এ সমান সমান এল প্লাস টু ই এ। তাহলে আমাদের কি নগদ টাকা কমে গেছে, তাহলে সম্পদ এ হ্রাস, সম্পদের হ্রাস ও ব্যয় হয়েছে, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। তার মানে মালিকানা সত্ত্ব যদি হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। আবার এটা আমরা ক্লোজ করে দিব। এরপরে আছে 6 নাম্বার বলছে জনাব মামুনকে 7,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো। আমাদের প্রতিষ্ঠানে একজন জনাব মামুন, একজন জনৈক ব্যক্তি, তাকে 7,000 টাকা বেতন দিয়ে ম্যানেজার নিয়োগ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে আমরা শুধুমাত্র তাকে নিয়োগ করছি, সে আমাদের প্রতিষ্ঠানে চাকরি করেও নাই এখনো, বা আমাদের কাছ থেকে বেতন পায়ও নাই, আমরা বেতন দিয়েও নাই। সুতরাং আমাদের প্রতিষ্ঠানের কি আর্থিকভাবে কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয়েছে কিন্তু আর্থিকভাবে কোনো পরিবর্তন হয় নাই। এখন যদি আমরা ম্যানেজারকে বেতন দিতাম তাহলে আমাদের আর্থিক পরিবর্তন হইতো, কিন্তু আমরা যেহেতু বেতন দিই নাই সুতরাং আমাদের এখানে আর্থিক কোনো পরিবর্তন হয় না, আমরা নিয়োগ করছি সবেমাত্র। তাহলে এটি কি লেনদেন নয়। এটি কি লেনদেন নয়। কেন লেনদেন নয়?
এই কথাটাই লিখবো, ম্যানেজার নিয়োগ করায় সমীকরণ সমান সমান এল প্লাস এ কোনো প্রভাব করেন। এই কারণে এটা কি লেনদেন নয়, এই কারণে এটা লেনদেন নয়। আচ্ছা, এবার আসি আমাদের 7 নং। 7 নং, 7 নং বলা হয়েছে ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছেন। মালিক একটা আলাদা সত্তা, আলাদা একটা হিসাব, আর প্রতিষ্ঠান হচ্ছে আলাদা একটা হিসাব। সুতরাং দেখা যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে মালিক কি করছে, 3,000 টাকা উত্তোলন করছে। তাহলে প্রতিষ্ঠান থেকে মালিক যদি উত্তোলন করে তাহলে আমাদের প্রতিষ্ঠানে কি হয়েছে, উত্তোলন হয়েছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ড্রয়িং। উত্তোলন হইলে মালিকানা সত্ত্ব কি হয়, হ্রাস পায়। এবং এর সাথে সাথে একটা উত্তোলন হয়েছে, আরেকটার সাথে সাথে আমাদের কি হয়েছে, নগদ টাকা আমাদের প্রতিষ্ঠান থেকে কমে গেছে। নগদ টাকা আমাদের প্রতিষ্ঠান থেকে কি কমে গেছে। নগদ টাকা কমে যাওয়া মানে সম্পদ হ্রাস পাওয়া। নগদ টাকা কমে যাওয়া মানে সম্পদ হ্রাস পাওয়া। তাহলে এটার কারণটা আমরা কি লিখবো, এটার প্রথমে হচ্ছে এটা একটি লেনদেন। কেন লেনদেন, মালিক উত্তোলন করায়, মালিক নগদ টাকা উত্তোলন করায় সমীকরণ এ সমান সমান এল প্লাস ও ই এ। কি পরিবর্তন হয়েছে, নগদ সম্পদটা আমাদের হ্রাস পাইছে, নগদ টাকা কমছে মানে সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে সম্পদ এ হ্রাস ও উত্তোলন হয়েছে। উত্তোলন হলে আমরা জানি মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে এখানে লিখবো আমরা মালিকানা সত্ত্ব ও ই হ্রাস পেয়েছে, ই হ্রাস পেয়েছে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে 8 নাম্বার আছে। 8 নাম্বার বলা হয়েছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। মালিকের ব্যক্তিগত অর্থ, তাহলে আমাদের প্রতিষ্ঠানের সাথে রিলেটেড না, তার ব্যক্তিগত অর্থ থেকে 500 টাকা চুরি হয়ে গেছে অথবা হারিয়ে গেছে, এই ধরনের কথা বললে মালিকের ব্যক্তিগত আর্থিক পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের কোনো টাকা কমেও নাই বাড়েও নাই, বা টাকা দ্বারা পরিমাপ করা যায় এমন কিছু কমেও নাই বাড়েও নাই, তার মানে আমাদের প্রতিষ্ঠানের কোনো আর্থিক পরিবর্তন ঘটেনি। সুতরাং এটি লেনদেন নয়, লেনদেন নয়। তাহলে আমরা কারণটা কি লিখবো, কারণ লিখবো, প্রশ্নটাই হচ্ছে কারণ। মূলত মালিকের ব্যক্তিগত অর্থ চুরি হওয়ায় সমীকরণ এ সমান সমান এল প্লাস ও ই এ কোনো প্রভাব পড়েনি, কোনো প্রভাব পড়েনি। এই কারণে কি এটি লেনদেন নয়, এই কারণে এটি লেনদেন নয়। 9 নাম্বার বলছে হাসেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের চুক্তি করা হয়েছে। হাসেম ট্রেডার্স আমাদের একজন ব্যবসায়ী, তার কাছ থেকে আমরা চুক্তি করেছি যে প্রতি মাসে 10,000 টাকা করে আমরা পণ্য ক্রয় করব। এখন আমরা চুক্তি করেছি ক্রয় করব, কিন্তু আমরা কিন্তু ক্রয় করি নাই। যদি আমরা ক্রয় না করি তাহলে আমাদের কিন্তু ব্যয় হয় নাই, এবং তাকে আমরা কোনো টাকা দিইও নাই, এবং সে আমাদের কাছে কোনো টাকা পায়ও না। তার মানে আমাদের প্রতিষ্ঠানের আর্থিক কোনো পরিবর্তন হয় নাই এবং হিসাব সমীকরণেরও কোনো প্রভাব পড়ে নাই। সুতরাং এটি লেনদেন নয়, সুতরাং এটি লেনদেন নয়। পণ্য ক্রয়ের চুক্তি করায় সমীকরণ এ সমান সমান এল প্লাস ও ই এ কোনো প্রভাব পড়েনি, পড়েনি। এই কারণে এটি কি লেনদেন নয়।
10 নম্বর বলেছে 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্স এর নিকট হারে বিক্রয়। আমরা বিক্রয় বিভিন্ন ভাবে করতে পারি, নগদে বিক্রি করতে পারি, চেকে বিক্রি করতে পারি, ধারে বিক্রি করতে পারি, বিনিময় বিলের মাধ্যমে বিক্রি করতে পারি। এখন বিক্রয় করলে আমাদের প্রতিষ্ঠানের আয় হয়, বিক্রয় করলে আমাদের প্রতিষ্ঠানের কি হয়? আয়। ক্রয়টা যেমন ব্যয়, বিক্রয়টা হচ্ছে আয়। তাহলে প্রতিষ্ঠানের আয় যদি হয় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে বিক্রয় করলে আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, এবং এই জায়গায় বলছে ধারে। ধারে মানে টাকা আমাদেরকে সে দেয় না, আমরা তার কাছে টাকা পাই। আমরা যার কাছে টাকা পাই তাকে আমরা বলি প্রাপ্য হিসাব। কি বলি? প্রাপ্য হিসাব বা দেনাদার। প্রাপ্য হিসাব বা দেনাদার। প্রাপ্য হিসাব বা দেনাদার হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একটি সম্পদ। প্রাপ্য হিসাব বা দেনাদার হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একটি সম্পদ। তাহলে আমরা যদি তার কাছে ধারে বিক্রি করি তাহলে আমাদের দেনাদারের পরিমাণটা বৃদ্ধি পায়। যদি দেনাদার বৃদ্ধি পায় তারপর তার মানে কি? সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর বিক্রয় মানে আয়, আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই কথাটাই আমরা এখানে একটু গুছিয়ে লিখে দিই। 10 নম্বর, লেনদেন। লেনদেন হারে বিক্রয় করায় সমীকরণ এ সমান সমান এল প্লাস ও ই এ। তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখবো সম্পদ এর বৃদ্ধি ও আয় হয়েছে, মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হয়েছে। তাহলে মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পেয়েছে। ই বৃদ্ধি পেয়েছে। আশা রাখি বুঝা গেছে। আর লেনদেন চিহ্নিত করতে এখন আর কোনো সমস্যা হবে না। আর আমরা যেভাবে লেনদেন গুলোকে চিহ্নিত করছি, সমীকরণের প্রভাব দেখাইছি, আসলে এটার কারণে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা এই অধ্যায়ের গ নাম্বার অথবা ঘ নাম্বারে থাকবে, সেটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব দেখা, অথবা বিস্তারিত প্রভাব দেখা, অথবা এ সমান সমান এল প্লাস ই প্রমাণ করো। সেই অঙ্কটা করার জন্য আমাদের এই কাজটুকু, এই রাফটুকু দরকার হবে। এই রাফটুকু যেহেতু আমরা এখানে করে ফেলেছি, সুতরাং এটা আমাদের শুধু লেনদেন চিহ্নিত করতেই নয়, এই অধ্যায়ের সকল অঙ্ক করতে আমাদের জন্য সুবিধা হবে। এবং শুধু এই অধ্যায় না, আমাদের এই হিসাব সমীকরণের মাধ্যমে, হিসাবগুলো চিহ্নিত করার মাধ্যমে আমরা এগুলো ডেবিট ক্রেডিট, হিসাব চিহ্নিতকরণ এবং পর্যায়ক্রমে প্রত্যেকটি অঙ্কই আমাদের জন্য অনেক সহজ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো।